প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে দুটি টপিকস নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে গতিশক্তি এবং অন্যটি হচ্ছে কাজশক্তির উপপাদ্য। মূলত এই দুটি টপিকসের গাণিতিক সমস্যার সমাধান এবং সৃজনশীল প্রশ্নের সমাধান কিভাবে করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। আমাদের আলোচ্য বিষয় হবে প্রয়োগ স্তর এবং উচ্চতর দক্ষতা স্তর। তো শুরুতে আসো, প্রথম যে টপিকস আছে গতিশক্তি, সেটা নিয়ে একটু আলোচনা করি তোমাদের সাথে। এই গতিশক্তির জন্য আমাদের দুটি সমীকরণ আছে। একটা হচ্ছে ইকি ইকুয়াল টু হাফ অফ এমবি স্কোয়ার। এই সমীকরণটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় গতিশক্তির জন্য, এটা তোমরা জানো। এখানে দেখো, গতিশক্তি বের করতে হলে তোমার দুটো বিষয় লাগবে, একটা হচ্ছে বর, একটা হচ্ছে বি। এখান থেকে যে প্রয়োগ স্তরগুলো কোশ্চেন আসে সেগুলো হচ্ছে সাধারণত অধিকাংশ ক্ষেত্রে বলে গতিশক্তির মান কত। তাহলে কিন্তু তোমাকে এই সমীকরণ ব্যবহার করে গতিশক্তি বের করতে হবে। সেই ক্ষেত্রে বস্তুর বর এবং বেগ অবশ্যই দেওয়া থাকবে। তারপরে দেখো যে তাছাড়া তোমার কাছে এখানে প্রয়োগ হিসেবে অনেক সময় বলে বস্তুর বেগ কত, তাহলে কিন্তু এই সমীকরণ বের করতে হবে। সেক্ষেত্রে গতিশক্তি দেওয়া থাকবে, বস্তুর বড় চাইতে পারে। নিচে দেখো আরেকটা সমীকরণ লিখে রেখেছি আমরা এখানে, যেখানে লেখা আছে ইকি ইকুয়াল টু হচ্ছে পি স্কোয়ার বাই 2m, যেখানে এই পিটা হচ্ছে আসলে ভরবেগ, পি সমান আমরা জানি এম বি। তুমি চাইলে এই সমীকরণ থেকে বি ইকুয়াল টু পি বাই এম, তুমি চাইলে বি বের করে কিন্তু প্রথম সমীকরণের সাহায্যে গতিশক্তি বের করতে পারবে। কিন্তু এমন কিছু কোশ্চেন থাকে যেখানে বলে যে ভরবেগ বের করো, তো এই সমীকরণ দিয়ে খুব সহজে তাড়াতাড়ি ভরবেগ বের করা যায়। তুমি এই সমীকরণ থেকে বেগ বের করে এম দ্বারা গুণ করে কিন্তু ভরবেগ বের করতে পারবে। অর্থাৎ এই দুইটা সমীকরণ মূলত একই সমীকরণ, এটাকে একটু কনভার্ট করা হয়েছে, রূপান্তর করা হয়েছে, তাছাড়া আর কিছু নয়। আসো আমরা শুরুতে দেখি যে গতিশক্তির যে সমস্যাগুলো আসে সেগুলো একটু দেখে নিই। এখানে আমরা একটু দেখব। শুরুতে আমরা একটা প্রশ্ন লিখে রেখেছি, প্রশ্নগুলো একটু প্র্যাকটিস করবে, দেখবে ইনশাআল্লাহ গতিশক্তির অঙ্কগুলো খুব সহজেই পারবে। খুব সহজ একটি টপিকস। 4 কেজি ভরের একটি বস্তু 18 কিলোমিটার পার আওয়ার বেগে চলমান হলে এর গতিশক্তি কত। এখানে দেখো ভর দেওয়া আছে 4 কেজি এবং বেগটা ছিল কিলোমিটার পার আওয়ারে। এটাকে আমরা মিটার পার সেকেন্ডে নেওয়ার জন্য কিলোমিটার থেকে মিটারে যাওয়ার জন্য 1000 দ্বারা গুণ করেছি এবং পার আওয়ার থেকে পার সেকেন্ডে যাওয়ার জন্য 3600 দিয়ে ভাগ করেছি। তো আমাদের উত্তর হয়ে গেছে 5 মিটার পার সেকেন্ড। গতিশক্তি ইকি সমান হচ্ছে হোয়াট। এখন দেখি এটা সমাধান কিভাবে হয়। তোমরা জানো গতিশক্তির সমীকরণ হচ্ছে হাফ অফ এমবি স্কোয়ার। বর এবং বেগের মান বসে ক্যালকুলেটর টিপলে খুব সহজে উত্তর পেয়ে যাবে 50 জুল। খুব সহজ একটি অঙ্ক। আসলে দেখি, তারপরে আরও কিছু ম্যাথ দেখবো আমরা। এখানে দেখো 40 কেজি বড় একটি বস্তু, একটি ট্রলি 180 জুল গতিশক্তি নিয়ে একটি মসৃণ রাস্তায় চলমান, এর বেগ কত। আসলে গতিশক্তি থেকে আমি আগেই বলেছিলাম গতিশক্তি চাইতে পারে, বেগ চাইতে পারে। তো আমরা বেগ বের করার একটা কৌশল দেখব। তো ইকে সমান, যেহেতু ইকে দেওয়া আছে এখানে 180 জুল, হ্যাঁ, তো মান বসিয়ে তুমি বেগের মান বি ইকুয়াল রুট ওভার 2 ইকে বাই এম, ইকের মান এবং এম এর মান বসিয়ে তুমি বেগ পেয়ে যাবে খুব সহজে। খুব সহজ কোশ্চেন। তারপরে আসো দেখি যে ভরবেগ দিয়ে আমরা আরেকটা ম্যাথ দেখব। 0.1 কেজি বর বিশিষ্ট একটি বস্তুর ভরবেগ দেওয়া আছে এত কেজি মিটার পার সেকেন্ড হলে গতিশক্তি কত। তো যেহেতু ভরবেগ দেওয়া আছে, এখন কিন্তু আমরা চাইলে ভরবেগ থেকে বেগ বের করে হাফ অফ এম বি স্কোয়ার সমীকরণ দিয়েও করতে পারতাম, কিন্তু আমি যেহেতু এই সমীকরণটা মুখস্থ পারি সেই কারণে আমরা এখানে সরাসরি করে ফেলবো। ইকে সমান হচ্ছে পি স্কোয়ার বাই 2m। এই গতিশক্তি কিন্তু ভরবেগের বর্গের সমানুপাতিক এবং বরের সাথে এখানে সম্পর্ক হচ্ছে কি ব্যস্তানুপাতিক, অর্থাৎ যার বর বেশি হবে তার গতিশক্তি কম হয়, আবার যার ভরবেগ বেশি তার গতিশক্তি অনেক বেশি হয়। এটা অনেক সময় এই কৌশলটা নৈবিত্তিকে কাজে লাগে, মাথায় রাখবে। মান বসলে সরাসরি উত্তর হয়ে গেছে। তারপরে আসো দেখি পরের কোশ্চেনে যাই। দেখো এখানে সেম কোশ্চেনটাই ছিল, একটু চেঞ্জ করা হয়েছে। যে 0.1 কেজি বড় একটি বস্তুর গতিশক্তি দেওয়া আছে, বলছে ভরবেগ কত। অর্থাৎ তোমাকে কিন্তু এই জিনিসগুলো প্রয়োগ স্তরে আসতে পারে, গতিশক্তি, বেগ অথবা ভরবেগ এগুলো আসতে পারে। দেখো এখানে কি সমান হচ্ছে পি স্কোয়ার বাই 2m, আমরা পি এর মান খুব সহজে এখানে মান বসিয়ে বের করে ফেলেছি। এখন আরেকটু জটিল সমস্যা কিভাবে সমাধান করতে হয় গতিশক্তি সেইগুলো একটু দেখব। দেখো এখানে একটা কথা লিখে রেখেছি যে বেগ নির্ণয় করে গতিশক্তি নির্ণয়। তোমরা জানো যে গতিশক্তি মানে যাদের গতি থাকবে, বেগ থাকবে, চলমান বস্তু তাদেরই কিন্তু গতিশক্তি থাকে। তাহলে অনেক ক্ষেত্রে কিন্তু বেগের মান দেওয়া থাকে না, সেটা বের করে নিতে হয়। এই প্রশ্নগুলো একটু জটিল হবে আগের তুলনায়, আগে সরাসরি মান দেওয়া ছিল। এই বেগ বের করার আমি দুটো কৌশল লিখে রেখেছি এখানে।
তোমরা এই জিনিসটা খুব গুরুত্ব দিবে যে বেগ বের করতে হলে সাধারণত দেখো সময় টি নির্ভর বেগ। এই কথার অর্থ কী আমি বুঝিয়ে দিচ্ছি, যে অনেক সময় তোমাকে এরকম বলবে যে 2 সেকেন্ড পরে গতিশক্তি কত। খেয়াল করে এখানে 2 সেকেন্ড বলা হয়েছে, তাহলে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে এই 2 সেকেন্ড পরে, এই যে সময় টি 2 সেকেন্ড দেওয়া আছে, 2 সেকেন্ড পরে আগে বেগ বের করে নিতে হবে, তারপরে ইকি ইকুয়াল টু হাফ অফ এমভি স্কোয়ার সমীকরণ ব্যবহার করে তুমি খুব সহজে গতিশক্তি বের করতে পারবে। দূরত্ব নির্ভর এস বা এইচ নির্ভর বেগ, এটা আবার কি? তুমি উপর থেকে একটা বস্তুকে মনে করো ছেড়ে দিয়েছো। দেখো এখানে আমরা একটা চিত্র এঁকে রেখেছি। দেখো এই যে উপর থেকে একটা বস্তু যদি আমরা ছেড়ে দিই, যেমন এখানে দেখো যে এ থেকে ছেড়ে দেওয়ার পরে এই সি বিন্দুতে কিন্তু বস্তুটা চলে এসেছে এবং সে সোজা 2 মিটার দূরত্ব অতিক্রম করেছে। এখন যদি কেউ তোমাকে জিজ্ঞেস করে এই সি বিন্দুতে বেগ কত অথবা গতিশক্তি কত, তুমি বেগ বের করতে পারলেই কিন্তু গতিশক্তি বের করতে পারবে। তাহলে এখানে তোমাকে প্রশ্নের মধ্যে ইন্ডিকেট করা আছে দূরত্ব, ঠিক আছে? অতএব এই দূরত্বের সাহায্যে কীভাবে বেগ বের করে এই সমীকরণটা তোমাকে জানতে হবে। খুব সহজ, এই সমীকরণগুলো তোমরা আগে থেকে জানো আশা করি। বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2gh। এখানে দেখো একটা এইচ আছে। আবার এইখানে খেয়াল করো, আমি যে তোমাকে বলতাম যে 1 সেকেন্ড পরে বেগ কত বা গতিশক্তি কত, লক্ষ্য করো বিষয়টা, যে আমি সময়ের কথা উল্লেখ করেছি 1 সেকেন্ড বা 2 সেকেন্ড পরে বেগ কত। বেগ বের করতে পারলে কিন্তু গতিশক্তি বের করতে পারবে। বি ইকুয়াল টু ইউ প্লাস জিটি। তুমি জি এর মান জানো, জি কখন ব্যবহার করবে আর এ কখন ব্যবহার করবে সেই বিষয়টা আমি ক্লিয়ার করব। দেখো যদি সময় উল্লেখ করে তাহলে কিন্তু তোমাকে অবশ্যই এই সমীকরণটা ব্যবহার করতে হবে, এবং দূরত্ব উল্লেখ করলে তোমাকে এই সমীকরণগুলো ব্যবহার করতে হবে। এই জিনিসটা একটু ক্লিয়ার রাখতে হবে মাথায়। আমরা কিছু ম্যাথ প্র্যাকটিস করব, তাহলে হয়ে যাবে। এখন আসো একটু দেখি যে কখন আমরা জি ব্যবহার করব, কখন এ ব্যবহার করব। জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, এটার দিক হচ্ছে খাড়া উলম্ব বরাবর নিচের দিকে, পৃথিবীর কেন্দ্রের দিকে। এই কারণে যখন কোনো বস্তু সোজা পথে নিচে নামবে বাধাহীনভাবে, অথবা নিচ থেকে উপরে উঠবে বাধাহীনভাবে খাড়া ওয়াই অক্ষ বরাবর, উলম্ব বরাবর, তাহলেই কেবলমাত্র তুমি এই সমীকরণটি ব্যবহার করতে পারবে। এই ক্ষেত্রে আমাদের জি এর মান জানা থাকবে। চিত্রে দেখো তোমাদের বোঝানোর জন্য এখানে 1 নং দেখিয়েছি, 1 নং সূত্র, অর্থাৎ এই বস্তুটা সোজা নিচে নামতেছে, আবার এই বস্তুটা সোজা উপরে উঠতেছে। ধরে নিলাম বাধাহীন পথ, বায়ুর বাধাকে অগ্রাহ্য করা যায়। সেই ক্ষেত্রে কিন্তু তুমি অবশ্যই বি ইকুয়াল টু ইউ প্লাস জিটি এই সমীকরণ ব্যবহার করতে পারবে যদি সময়ের উল্লেখ থাকে। আর যদি এরকম দূরত্বের উল্লেখ থাকে তাহলে কিন্তু তুমি এই যে এই সমীকরণ ইউজ করবে। এখানে কিন্তু জি আছে, এইচ আছে, পার্থক্য হচ্ছে দুইটার মধ্যে, এক জায়গায় সময় আর এক জায়গায় কি এইচ দূরত্ব। যদি এরকমের থাকে তাহলে তোমাকে সিলেক্ট করে নিতে হবে আগে যে তুমি ব্যাগ বের করবে কোন সূত্রের সাহায্যে। এখন দেখো এখানে আমি হেলানো পথ দিয়ে রেখেছি। এই যে হেলানো পথ, এখান থেকে যদি একটা বস্তুকে ছেড়ে দিই, এটাই তল দিয়ে যদি নামতে থাকে, আর তোমাকে যদি বলা হয় যে এই বস্তুটা 1 সেকেন্ড পরে ব্যাগ কত হবে বা 1 সেকেন্ড পরে গতিশক্তি কত হবে, প্রথমেই তোমাকে যেটা করতে হবে এই হেলানো পথের ত্বরণ বের করে নিতে হবে। ত্বরণ বের করার বিভিন্ন কৌশল আছে, আমরা একটু পরে আলোচনা করব। যেহেতু সময় উল্লেখ আছে, তুমি কি এই সমীকরণ ইউজ করতে হবে। এই পথে কিন্তু কখনোই জি ব্যবহার করা যাবে না। যদি এটা ঘর্ষণহীন হয় তাহলে একটা কথা তোমাকে মনে রাখতে হবে, যেমন লিখে রেখেছিলাম ঘর্ষণহীন। ঘর্ষণহীন পথে কিন্তু দেখো সোজা পথে জি, সবসময় এই কথা মনে রাখবে, খারাপ পথে জি, এর বিকল্প নাই কোনো। যদি খাড়া এবং বাধাহীন পথ হয় তাহলে অবশ্যই জি এর মান হবে, এই কথাটাকে মাথায় রেখে রাখতে হবে। আর হেলানো পথ যদি ঘর্ষণহীন হয় তাহলে কিন্তু তোমাকে জি ব্যবহার করা যাবে না। সেই ক্ষেত্রে জি এর একটা উপাংশ কাজ করবে, সেটা কিভাবে বের করতে হয় সেটা আমি বলেছি যে পরে আলোচনা করব। দেখো একটা কথা এখানে একটু বলে রাখি, এই যে এই বস্তুটা যদি ঘর্ষণহীন পথ হয় এটা, আর এটাও যদি ঘর্ষণহীন হয় বাধাহীন হয়, তাহলে দেখো এইটা এইখান থেকে যদি এইখানে নামে তাহলে মূলত সে খারাপ পথে 10 মিটার দূরত্ব নামবে। যদি এইখান থেকে এইখানে নামে তাহলে তার মোট পতন অর্থাৎ নিচের দিকে সে নেমে আসছে কিন্তু 10 মিটারই। এই সকল ক্ষেত্রে ব্যাগের মান সমান হবে। আমি কি বলতে চাচ্ছি একটু শোনো, যে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে এই বিন্দুতে এবং এই বিন্দুতে ব্যাগের মান সমান হবে। যেমন এখানে একটি প্রশ্ন দেখো, তুমি যদি এ থেকে ছেড়ে দাও, এটা যদি ঘর্ষণহীন হয়, ই বিন্দুতে ব্যাগ যা হবে ডি বিন্দুতে ব্যাগ তাই হবে, সেম হবে। অর্থাৎ তুমি চাইলে এই যে উলম্ব দূরত্ব দেওয়া আছে 10 মিটার, তুমি এই সোজা পথে এই প্রথম সমীকরণ ব্যবহার করে এই ডি বিন্দুর ব্যাগ বের করতে পারবে। আর ডি বিন্দুর ব্যাগ যা হবে ই বিন্দুর ব্যাগ কিন্তু সেম তাই হবে। আবার এখানে লক্ষ্য করো, এখানে বি একটি বিন্দু এবং সি আরেকটি বিন্দু। যদি এটা ঘর্ষণহীন তল হয় অবশ্যই তোমাকে মনে রাখতে হবে ঘর্ষণহীন তল। তাহলে এই কোনাকুনি বি বিন্দুতে আসলে ব্যাগ যা হবে এই সোজা পথে 2 মিটার নিচে সি বিন্দুতে নামলে সেম ব্যাগ হবে। এই কথাটাকে অবশ্যই তোমাকে মনে রাখতে হবে। এবং সেইখানে অবশ্যই আবার বলতেছি যে ঘর্ষণহীন হইতে হবে। ঘর্ষণহীন হইলে মোট পতনের উপরে তার ব্যাগের মান নির্ভর করে, কোন পথে সে যাচ্ছে সেটার উপরে ব্যাগের মান নির্ভর করে না। কোন পথে যাচ্ছে মানে আবার একটু খেয়াল করে, এই পথে যদি বিতে আসে তার কিন্তু উলম্ব সরণ হবে, খাড়া নিচের দিকে হবে 2 মিটার।
যদিও এইভাবে সরণ হচ্ছে 4 মিটার হেলানো পথে, কিন্তু খাড়া কিন্তু সে নেমে গেছে 2 মিটার। তাহলে এ থেকে সিতে আসলে 2 মিটার, এ থেকে বিতে আসলে উলম্ব সরণ কিন্তু 2 মিটারই হবে। অতএব দুই ক্ষেত্রে ব্যাগের মান সেম থাকবে, এই কথাটা মনে রাখতে হবে। তাহলে সৃজনশীলের উচ্চতর দক্ষতা খুব সহজে আনসার করতে পারবে। এখন আসো আমরা এই দুইটি টপিক্সের উপরে সময় এবং দূরত্ব নির্ভর এই দুটার উপরে কিভাবে ব্যাগ বের করে গতিশক্তি বের করতে হয় সেটা নিয়ে একটা প্রশ্ন সলভ করি, তাহলে আমাদের বিষয়টা অনেক সহজ হবে। লক্ষ্য করে এখানে আমরা একটা কোশ্চেন লিখে রেখেছি যে 50 কেজি ভরের একটি ট্রানের বস্তা 1 কিলোমিটার উঁচুতে অবস্থিত একটি স্থির হেলিকপ্টার হতে ফেলে দেওয়া হলো। এখন বিষয়টা একটু চিন্তা করবে যে হেলিকপ্টারটা উপরে ছিল, 1 কিলোমিটার উঁচুতে ছিল মাটি থেকে, হেলিকপ্টারটা স্থির ছিল, একটা ট্রানের বস্তায় ফেলে দেওয়া হলে কী ঘটনা ঘটবে? উপর থেকে খাড়া নিচের দিকে পড়বে উলম্ব বরাবর। যখনই কোনো বস্তু খাড়া নিচে পড়বে সেই ক্ষেত্রে কিন্তু ত্বরণ হিসেবে তুমি জি ব্যবহার করবে। ওকে, এই কথাটা মনে রাখতে হবে। দেখো আমাদের প্রশ্নটা একটু দেখি, যে বলা হয়েছে 10 সেকেন্ড পরে গতিশক্তি কত। তোমাকে যেখানে চিন্তা করতে হবে, এখানে সময়ের কথা বলা আছে গতিশক্তির ক্ষেত্রে, তাহলে তোমাকে যে কাজটা করতে হবে 10 সেকেন্ড পরে আগে ব্যাগ বের করতে হবে। এখন সময় উল্লেখ থাকলে তোমরা জানো ব্যাগের যে সমীকরণ বি ইকুয়াল টু ইউ প্লাস জিটি বলেছি আমি, যেহেতু খাড়া নেমেছে এই কারণে জিটি, যদি হেলানো তলে নামতো বা অন্য কোনো বাধা কাজ করতো তাহলে কিন্তু আমি জি ব্যবহার করতে পারতাম না। আদি বেগ 0, জি এর মান তোমরা জানো 9.8 এবং সময় 10 সেকেন্ড, খুব সহজে তুমি বি পেয়ে গেছো। এখন গতিশক্তির কোনো ব্যাপার না, ইকি ইকুয়াল টু হাফ অফ এম বি স্কোয়ার, মানগুলো দেওয়া আছে, মান বসালে অঙ্ক হয়ে গেছে এত জুল। একটু সমাধান করে নিবে নিজেরা। তারপর আসো দেখি 4 নাম্বার কোশ্চেন, ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে গতিশক্তি। আচ্ছা একটু খেয়াল করো, বস্তাটা কিন্তু 1 কিলোমিটার উঁচুতে ছিল। এখন এখানে কি দেওয়া আছে? তুমি যদি চিন্তা করো যে এখানে দূরত্ব দেওয়া আছে 1 কিলোমিটার, অর্থাৎ 1000 মিটার উপর থেকে বস্তাটা পড়েছে, এবং খাড়া পথে নিচে নামার কারণে দূরত্ব নির্ভর যে ব্যাগের সমীকরণ আছে সেটার সাহায্যে আগে আমরা বি বের করব। বি বের করার পরে গতিশক্তির কোনো ব্যাপার না। বিভব শক্তির কথা বলা আছে যে বিভব শক্তি সমান হবে কিনা, এটা একটা উচ্চতর দক্ষতার কোশ্চেন। বিভব শক্তির সমীকরণ আশা করি তোমরা জানো, আগের লেকচার থেকে শুনে নিয়েছো। ইপি সমান হচ্ছে পটেনশিয়াল এনার্জি পি, এম জি এইচ, এম এর মান, জি এর মান, এইচ এর মান দেওয়া আছে, অঙ্ক হয়ে গেছে বিভব শক্তি। এখন আসো প্রথমে আমরা ভূমি স্পর্শ করার মুহূর্তে ব্যাগ বের করি। বি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2gh, কারণ এখানে এইচ দেওয়া আছে, জি এর মান খারাপ পথে দেখে জি এর মান 9.8, ব্যাগ হয়ে গেছে বি স্কোয়ার। এখন গতিশক্তির সমীকরণ আমরা জানি হাফ অফ এম বি স্কোয়ার, বি স্কোয়ারের মানটা সরাসরি এখান থেকে এখানে বসিয়ে দিবে। ইকে সমান ইপি, অর্থাৎ বিভব শক্তি এবং গতিশক্তি সমান হয়ে গেছে। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। আসো পরে আরেকটা অঙ্ক দেখি। এই অঙ্কটা অনেকটা আগের কোশ্চেনের মতো, তবে একটু পার্থক্য আছে। দেখো 5 কেজি বড় একটি বস্তুকে 9.8 মিটার ব্যাগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে। আগের যে কোশ্চেনটা ছিল সেটা উপর থেকে নিচে নেমেছে, এখন আমরা খাড়া উপরের দিকে নিক্ষেপ করব বাধাহীনভাবে, এবং সেই ক্ষেত্রে সময় এবং দূরত্ব দেওয়া থাকলে ব্যাগ বের করব, ব্যাগ বের করে পরে গতিশক্তি বের করব। অর্ধ সেকেন্ড এবং 1 সেকেন্ডের গতিশক্তি কত, এবং যখন মাটি থেকে 5 মিটার উঁচুতে থাকবে তখন গতিশক্তি কত। দেখো 5 মিটার এটা দূরত্ব এবং অর্ধ সেকেন্ড সেটা হচ্ছে সময়। তো অর্ধ সেকেন্ড যেহেতু সময়ের ক্ষেত্রে দেখো বি ইকুয়াল টু ইউ আগে হয়েছিল প্লাস, কিন্তু এখন যেহেতু উপরের দিকে নিক্ষেপ করেছি, আমরা জানি যে এর দিক হচ্ছে খাড়া নিচের দিকে, এটা স্বভাবগত দিক, এই কারণে এটা হচ্ছে পজিটিভ। আর উপরের দিকে যেহেতু তার প্রকৃত দিকের বিপরীতে, এই কারণে সেইখানে আমরা মাইনাস ব্যবহার করেছি, অর্থাৎ উপরে ওঠার ক্ষেত্রে আস্তে আস্তে ব্যাগ কিন্তু কমে যাবে। আচ্ছা যাই হোক, তোমাকে এইটুকুই পার্থক্য মনে রাখতে হবে, নিচ থেকে উপরে ঢিল মারলে মাঝখানে মাইনাস ব্যবহার করবে, বি বের করে পরে গতিশক্তি বের করবে। এখন যদি আমরা পরের কোশ্চেনটা দেখি, যে মাটি হতে 5 মিটার উঁচুতে থাকে তখন গতিশক্তি কত। দূরত্বের ক্ষেত্রে আমরা জানি 5 মিটার হচ্ছে এইচ এর মান দেওয়া আছে, একটু দেখো এইচ এর মান 5 মিটার দেওয়া আছে, উপর দিকে ঢিল মারার কারণে বি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2gh, এখান থেকে আমরা বি স্কোয়ারের মান বের করে ইকে সমান হাফ অফ এম বি স্কোয়ার সমীকরণে বসিয়ে খুব সহজে কিন্তু গতিশক্তি বের করতে পারবো। আরেকটি কোশ্চেন আলোচনা করবো এখানে। এই কোশ্চেন আমরা শিখাবো কিভাবে হেলানো পথে ত্বরণ বের করতে হয়। একটু শর্ট টেকনিক অ্যাপ্লাই করব, বিশদ আলোচনা করব অন্য কোনো লেকচারে। দেখো এখানে ডি একটা শীর্ষবিন্দু, এই বিন্দু থেকে 3টা পথ আছে, একটা হচ্ছে ডিএ, একটা হচ্ছে ডিবি খাড়া পথ, আর একটা হচ্ছে ডিসি হেলানো পথ। হেলানো পথ 2টা এবং খাড়া পথ একটা। এখন তুমি যদি একটা বস্তুকে ডি থেকে ছেড়ে দাও আর যদি জিজ্ঞেস করা হয় এ বিন্দুতে গতিশক্তি কত, গতিশক্তি চাইলেই তোমাকে আরেকটা কথা বলে রাখি, যে তুমি প্রথমেই ব্যাগ বের করার চেষ্টা করবে, কারণ ব্যাগ ছাড়া গতিশক্তি বের করার কোনো পথ নাই। যেহেতু এ বিন্দুতে চাওয়া হয়েছে তাহলে এ বিন্দুতে ব্যাগ বের করতে হবে। দুটো পদ্ধতি আছে তোমাদের কাছে, একটা হচ্ছে সময় আর একটা হচ্ছে দূরত্ব। তাহলে ডি থেকে এতে আসার সময় কিন্তু উদ্দীপকে কোথাও দেওয়া নেই, এটিই শুধু উদ্দীপক ছিল। ওকে, তো এই পথটা ঘর্ষণহীন ধরে নিলাম আমি, যদি কিছু বলা না থাকে তাহলে ঘর্ষণহীন ধরে নিবে, আর ঘর্ষণ থাকলে সেই ঘর্ষণ বলের মান কিন্তু উদ্দীপকে দেওয়া থাকবে। ওকে,
আচ্ছা যাই হোক, এখন আসো আমরা একটু দেখি, যেহেতু ডি থেকে এতে আসার সময় বের করার কোনো পদ্ধতি এই উদ্দীপকে নাই, কিন্তু যেটা পারবো সেটা হচ্ছে ডি থেকে এর দূরত্ব, অর্থাৎ এ ডি দূরত্ব বের করতে পারবো। আমরা জানি দূরত্ব বের করলে ব্যাগ বের করা যায়, তো সেইখানে ত্বরণ অবশ্যই লাগবে। যদি সোজা পথে কিছু নামতো তাহলে এই সোজা পথে নামার ক্ষেত্রে কিন্তু ত্বরণের মান হবে জি 9.8, কিন্তু হেলানো পথ হলে কিভাবে বের করে দেখো, এটা হচ্ছে কোণ, দেখো কোনটা নিচে, আর এইখানে দেখো এই হেলানো পথের ক্ষেত্রে কোনটা হচ্ছে উপরে। তোমাকে আমি একটা টেকনিক শেখাবো, এটা অনেকটা মুখস্থ রাখতে হবে, আর এটা কোত্থেকে আসছে সেটা পরে আলোচনা করবো অন্য কোনো লেকচারে। যদি এরকম নিচে কোণ থাকে আর হেলানো ঘর্ষণহীনভাবে একটা হেলানোর তল দিয়ে কোনো কিছু নামে, তাহলে ত্বরণ কত হবে? নিচে কোণের ক্ষেত্রে হবে এ ইকুয়াল টু, যেহেতু জি এর উপাংশ তাহলে হবে জি সাইন থিটা। তোমরা জানো উপাংশ বের করতে হলে, মানে দুটি লম্ব উপাংশ বের করতে হলে যে মূল ভেক্টরটা থাকে তাকে হয় সাইন দিয়ে গুণ করতে হয়, না হয় কস দিয়ে গুণ করতে হয়। তুমি যখনই সাইন বা কস দ্বারা গুণ করবে সেগুলো দ্বারা কিন্তু উপাংশ বোঝাবে। তাহলে দেখো জি, আসলে এটার একটা কারণ আছে, এই হচ্ছে লম্ব আর এটা হচ্ছে অতিভুজ, লম্ব বা অতিভুজ কিন্তু সাইন হয়, এইভাবে মনে রাখতে পারো। ওকে, দেখো তাহলে জি সাইন থিটা, থিটার মান 30 ডিগ্রি, তো 30 ডিগ্রি মানে হচ্ছে হাফ, জিকে 2 দিয়ে ভাগ করলে 4.9 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ এই পথের ত্বরণ পেয়ে গেছি। এবং এই পথের দৈর্ঘ্য বের করা যাবে, যেহেতু এইখানে একটা কোণ, একটা সমকোণী ত্রিভুজ আছে এখানে। তুমি যখনই কোনো সমকোণী ত্রিভুজ দেখতে পাবে এবং তার একটা কোণ এবং একটা বাহুর দৈর্ঘ্য থাকলে, তুমি এই দুটোকে ব্যবহার করে ত্রিকোণমিতির সাহায্যে খুব সহজে অন্য যে কোনো বাহু বের করা যাবে। একটু দেখি যে আমরা কিভাবে এই যে এডি পথ আছে, এডি পথের দৈর্ঘ্য কিভাবে বের করেছি। দেখো সাইন 30 ডিগ্রি সমান লেখা আছে বিডি বাই এডি, এখানে বিডি হচ্ছে লম্ব, এই যে লম্বটা হচ্ছে বিডি, আর এই এডি হচ্ছে অতিভুজ, লম্ব বাই অতিভুজ সমান হচ্ছে কি সাইন থিটা। এখন এখান থেকে আমরা কিন্তু খুব সহজে দেখো, খুব সহজে কিন্তু আমরা এই এডি সমান পেয়ে গেছি 20 মিটার। এখন এডি পথে ত্বরণ কত, আগে দেখিয়েছি এডি পথ হেলানো পথ, এবং কোণ নিচে দেওয়া থাকলে তুমি সবসময় সাইন দিয়ে গুণ করবে, এ ইকুয়াল হচ্ছে জি সাইন থিটা, তুমি মান পেয়ে গেছো 4.9। এখন এ বিন্দুতে ব্যাগ, যেহেতু দূরত্ব এবং ত্বরণ আছে অবশ্যই ব্যাগের সমীকরণ হবে বি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as, এখানে কিন্তু জি ব্যবহার করা যাবে না, যেহেতু জি এর মান এদিকে পুরোটো কার্যকর নয়। তো গতিশক্তি কিন্তু এখন খুব সহজ হয়ে গেছে। এখন আসলে দেখি বিডি পথে, এই বিডি পথ যেহেতু সোজা পথ, সোজা পথ হলেই কিন্তু তোমাকে মনে রাখতে হবে জি এর মান হচ্ছে 9.8, এবং দূরত্ব এখানে দেখো বিডি বের করতে হবে না, দেওয়া আছে 10 মিটার। দূরত্ব এবং ত্বরণ যেহেতু জানি, আমরা কিন্তু খুব সহজে এই বি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2gh এই সমীকরণের সাহায্যে আমরা বি স্কোয়ারের মান পেয়ে যাব, এবং গতিশক্তি হাফ অফ এম বি স্কোয়ার সমীকরণে বি স্কোয়ারের মান বসিয়ে আমরা গতিশক্তি পেয়ে যাব। এখন আসলে আমরা একটু দেখি আরেকটা হেলানো তল। দুটি হেলানো তল দেওয়ার উদ্দেশ্য একটাই, যে নিচে কোণ থাকলে হবে কি সাইন, এই কথাটা মনে রাখবে, এবং উপরে কোণ থাকলে যখন হেলানো তল বরাবর ত্বরণ বের করবে সেটা হবে কি জি এর সাথে কস দ্বারা গুণ করবে। কারণ কি এই কোণটার কারণে, এটা কিন্তু ভূমি, এটা অতিভুজ, এইভাবে একটু মনে রাখতে পারো, যদি এটা পুরোপুরি কারণ না পরে আমরা বুঝিয়ে দেবো। সেক্ষেত্রে এর সমান হবে জি কস থিটা। থিটার মান কত 30 ডিগ্রি, বসিয়ে জিকে গুণ করলে তুমি 8.48 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ পেয়ে গেছো। এখন এই সিডি দৈর্ঘ্য কিন্তু আগের মতন বের করবে, এটা কোণ হওয়ার কারণে এটা হবে ভূমি, ভূমি বাই অতিভুজ কস থিটা। দেখো এখানে আমরা দেখিয়েছি যে cos 30 ডিগ্রি সমান হচ্ছে বিডি বাই সিডি, সিডির মান পেয়ে গেছে 11.55 মিটার পার সেকেন্ড। এখন সি বিন্দুতে বেগ আগের মতো বের করব, এবং এখানে দেখো যে ইকে সমান হচ্ছে হাফ অফ এম বি স্কোয়ারে বসিয়ে গতিশক্তি পেয়ে যাব। এইভাবে আমরা দেখো, এইভাবে আমরা যদি হেলানো পথ থাকে, সোজা পথ থাকে, বিভিন্ন পথে বেগ বের করতে পারবো, গতিশক্তিও বের করতে পারবো। তো একটা কথা অবশ্যই মনে রাখবে, যেমন এ বিন্দুর বেগ বি বিন্দু এবং সি বিন্দুর বেগ কিন্তু সমান হবে যদি এই পথগুলো ঘর্ষণহীন হয়। কেন হবে আবার বলে দিই, যেহেতু ডি থেকে বি এর দূরত্ব, খাড়া দূরত্ব 10 মিটার, তাহলে ডি থেকে এতে আসলো তার পতন হবে 10 মিটার, সিতে আসলো তার খাড়া যে নিচে নেমেছে সেটা কিন্তু 10 মিটারই হবে। অতএব সকল পথে বেগ সমান থাকবে এবং গতিশক্তিও সকল পথে সমান থাকবে, এই কথাটা একটু মনে রাখবে। আরেকটা কোশ্চেন আমরা এখানে দেখব, যে স্থির অবস্থা থেকে 50 কেজি বরের একটি বস্তু 100 নিউটন বলের ক্রিয়ায় 4 সেকেন্ড পরে যে গতিশক্তি প্রাপ্ত হয় তার মান কত? খেয়াল করো, এখানে আমরা একটা জিনিস খেয়াল করব, যে এখানে সময় দেওয়া আছে 4 সেকেন্ড পরে গতিশক্তি কত। তাহলে কিন্তু তোমাকে সময় নির্ভর যে বেগের সমীকরণ আছে, দেখো বি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই সমীকরণটাকে তোমার আগে মাথায় রাখতে হবে। তারপরে দেখো এনআই, এনআই এখন একটা চিন্তা যদি করো যে কীভাবে বের করা যায়, বল এফ দেওয়া আছে এবং বস্তুর ভর দেওয়া আছে, তাহলে আমরা জানি এফ ইকুয়াল টু এম এ থেকে এ খুব সহজে বের করতে পারবে। বেগ যেহেতু বের করতে পারছে, এখন কিন্তু গতিশক্তির কোনো ব্যাপারই না। আচ্ছা যাই হোক, গতিশক্তির উপরে এই পর্যন্ত আমার লেকচার, যদিও আরও অনেক কিছু আলোচনা ছিল, সময় স্বল্পতার কারণে আসলে সব কিছু আলোচনা করা সম্ভব নয়। এখন আমরা যে টপিকসটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কাজশক্তির উপপাদ্য। কাজশক্তির উপপাদ্য সম্পর্কে তোমরা থিওরি
ক্লাসে জেনেছ যে কাজ শক্তির উপপাদ্যটা আসলে কখন প্রয়োগ করব এই কথাটা আমরা একটু শুনে নিই। যখন দেখবে একটা বস্তুর উপরে বল কাজ করে, বল কীভাবে কাজ করে, মনে করো আমরা একটা ওয়ালের ভিতরে গুলি করেছি, তাহলে গুলিটা কিন্তু ওয়ালের ভিতরে ঢোকার সময় সে ওয়াল দ্বারা বাধা পাবে, এক্ষেত্রে কিন্তু বাধা কাজ করতেছে, অতএব গুলির যে ব্যাগ ছিল সেই ব্যাগটা কিন্তু আস্তে আস্তে হ্রাস পাবে, হ্রাস পাওয়ার কারণে তার গতিশক্তির একটা পরিবর্তন হবে। অর্থাৎ তুমি যে ক্ষেত্রে দেখবা বলের কারণে বস্তুর ব্যাগ বাড়তেছে অথবা ব্যাগ কমতেছে, দুইটাই হইতে পারে, সেই ক্ষেত্রে ব্যাগ বাড়া কমার কারণে গতিশক্তির পরিবর্তন হবে এবং বল কাজ করার কারণে সেখানে কিছু কাজ হবে সরণের কারণে। এই সকল ক্ষেত্রে আমরা কাজ শক্তির উপপাদ্যটি প্রয়োগ করব। এরকম আরও অনেক উদাহরণ আছে। একটা পেরেককে আমি হাতুড়ি দ্বারা যদি আঘাত করি তাহলে পেরেকটা কিন্তু কাঠের ভিতরে ঢুকে যায়, ঢুকে গেলেও দেখবে যে আসলে পুরোটা ঢুকে না, কারণ কি কাঠের একটা বাধা আছে, একটা হাতুড়ি দিয়ে আঘাত করার পরে একটু সরণ হয়, আর যে বাধাদানকারী বল থাকে সেটা হচ্ছে এফ, এই বল আর সরণের গুণফল হচ্ছে কাজ। আসলে এই কাজটা কি? এই কাজটাই হচ্ছে আসলে গতিশক্তির পরিবর্তনের সমান। তুমি এই বেসিকটাকে কাজে লাগিয়ে, এই উপপাদ্যটাকে কাজে লেগে অনেক গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। ওকে, আসলে দেখি একটু কাজ শক্তির উপপাদ্যের গাণিতিক সমীকরণ কি, যে সেটা হচ্ছে কি কৃতকাজ, বল দ্বারা কৃতকাজ বস্তুটার গতিশক্তির বিয়োগফলের সমান। অর্থাৎ এই ক্ষেত্রে দেখো আমি শেষ গতিশক্তি মাইনাস আদি গতিশক্তি লিখে রেখেছি। তুমি চাইলে কিন্তু অনেক সমস্যা আসবে যেগুলো দেখা যাবে ব্যাক কমে যায়, সেই ক্ষেত্রে এই সমীকরণ লিখলে মাইনাস আসে। তো মাইনাস দ্বারা মূলত বোঝায় যে বাধাদানকারী বল দ্বারা কাজ হয়েছে। তো তুমি যদি চাও সবসময় এই কাজটা করতে পারবে, বড় গতিশক্তি মাইনাস ছোট গতিশক্তি ইকুয়াল টু কাজ। এখানে অবশ্যই ব্যাগের একটা পরিবর্তন হবে, সমবেগে চলমান কোনো বস্তুর ক্ষেত্রে কিন্তু এই উপপাদ্যটি প্রয়োগ করা যাবে না। অবশ্যই তোমাকে এই কথাটা মনে রাখতে হবে। সেখানে হয় ত্বরণ থাকবে অথবা মন্দন থাকবে, এই ঘটনাটা ঘটবে, ব্যাগ বাড়বে অথবা কমবে এবং বল প্রয়োগ হইতে হবে। মহাশূন্য এরকম ঘটনা ঘটলে যেখানে বল কাজ করে না সেই ক্ষেত্রে কিন্তু আসলে কাজ শক্তির উপপাদ্য ব্যবহার করা যায় না। যেহেতু কাজ আমরা জানি বল ইন্টু সরণ, এই কারণে এটার আরেকটা রূপ হচ্ছে বল ইন্টু সরণ সমান সমান হচ্ছে গতিশক্তির বিয়োগফল। এখন আসো আমরা একটা সমস্যা দেখি। এখানে 5 কেজি বড়ের একটি স্থির বস্তুতে দেখো নির্দিষ্ট পরিমাণ বল ক্রিয়া করায় বস্তুটি 5 মিটার দূরত্ব অতিক্রম করার পর 6.32 মিটার পার সেকেন্ড শেষ বেগ প্রাপ্ত হয়। কোশ্চেনটা একটু লক্ষ্য করো যে আমি কেন এখানে কাজ শক্তির উপপাদ্য ব্যবহার করব। বস্তুটা স্থির ছিল, অর্থাৎ তার আগে কোনো গতিশক্তি ছিল না, ব্যাগ ছিল না। আমি নির্দিষ্ট পরিমাণ বলের ক্রিয়া করায় এটা 5 মিটার দূরত্ব অতিক্রম করার পরে তার যে ব্যাগ হয়েছে সেটা হচ্ছে 6.32, অর্থাৎ ব্যাগের একটা মান পেয়েছি। আগে কিন্তু ব্যাগ ছিল 0, তাহলে আগের একটা গতিশক্তি সেটা ছিল 0, আর এখানে একটা গতিশক্তি প্রাপ্ত হয়েছে, অর্থাৎ শেষ গতিশক্তির একটু বেশি, আদি গতিশক্তি কম। এবং এখানে বলের একটা মান যদিও এখানে দেওয়া নেই কিন্তু সরণ দেওয়া আছে, বস্তুর বড় দেওয়া আছে। আমার কাছে প্রশ্ন স্বীকৃত কাজ কত তোমরা জানো, কাজের বিভিন্ন সমীকরণ আছে, কিন্তু এখানে আমরা কাজ শক্তির উপপাদ্য ব্যবহার করব। কেন? কারণ এখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি একটা বস্তু স্থির থেকে চলমান হয়েছে, অর্থাৎ তার ব্যাগের একটা পরিবর্তন হয়েছে এবং সেই সরণের মানও দেওয়া আছে, অর্থাৎ কাজ শক্তি উপপাদ্য প্রয়োগ করার মতো যথেষ্ট উপকরণ এখানে আছে। এই কারণে আমরা দেখো কাজ শক্তির উপপাদ্যের সাহায্যে সমাধানটা করেছি, যে কৃতকাজ ইকুয়াল টু শেষ গতিশক্তি হাফ অফ এম বি স্কোয়ার, এই বিটা হচ্ছে শেষ বেগ, যেটা দেখো এখানে দেওয়া আছে এটা, আর দেখো হাফ অফ এম বি নট স্কোয়ার, এই আদি বেগটা কিন্তু 0। ওকে, যেহেতু স্থির ছিল তাহলে এই পুরোটা কিন্তু 0 হয়ে গেছে। তো অতএব আমরা ওইখানে দেখো 0 লিখে রেখেছি, তো কাজের মান কিন্তু খুব সহজে পেয়ে গেছি 99.9, অর্থাৎ প্রায় 100 জুল। এখন পরের কোশ্চেনে আসি। দেখো এখানে বলা হয়েছে বলের মান কত, অর্থাৎ যে বলটা কাজ করেছিল এই প্রশ্ন উদ্দীপকে সেই বলের মান উদ্দীপকে দেওয়া ছিল না, বের করতে হবে। কিভাবে বের করবো দেখো, এই ক্ষেত্রে আমরা কাজ শক্তির উপপাদ্য ব্যবহার করব, যে কৃত কাজ সমান হচ্ছে শেষ গতিশক্তি মাইনাস আদি গতিশক্তি। তো এই যে দেখো কাজ সমান হচ্ছে এফএস, এটা আমরা জানি, এবং এখানে এটা কিন্তু 0, যেহেতু আদি অবস্থায় তার বেগ 0 ছিল। তো আমরা চাইলে খুব সহজে এফ রেখে এসটাকে যদি আমি ওই পাশে নিয়ে যাই, অর্থাৎ আমি যদি সমস্যাটাকে সমাধান করে ফেলি, তাহলে আমরা এফ এর মান পেয়ে যাব 19.9712 নিউটন। ওকে, আচ্ছা দেখো আমরা আরও কয়েকটা সৃজনশীল দেখব। এখানে আরেকটা কোশ্চেন দেখো এবং একটু চিন্তা করো যে কেন এখানে আমরা কাজ শক্তির উপপাদ্যটি প্রয়োগ করব। চিত্রে দেখো একটা গাড়ি দেওয়া আছে যার ভর আছে 500 কেজি। দেখো এখানে ভর দেওয়া আছে, কাজ শক্তির মধ্যে কিন্তু ভর লাগে অথবা ভর বের করতে হবে যদি না থাকে। ব্যাগ দেওয়া আছে, এই দেখো এখানে ব্যাগ লাগবে, এবং দেখো গাড়িটাকে আমি উদ্দীপকে লিখে গেছি ব্রেক করার পরে এ থেকে এই যে বি বিন্দু এখানে এসে থেমে গেছে। দেখো ব্রেক করা মানে হচ্ছে বল প্রয়োগ করা, এটা তোমাকে বুঝতে হবে। যেহেতু গাড়িটা থেমে গেছে, গতির পরিবর্তন হয়েছে, আদি গতিশক্তি ছিল 16, দেখো এখানে আদি গতিশক্তি ছিল কত 16, হ্যাঁ।
গতিশক্তি দেওয়া আছে যে 16। তারপরে দেখো 40 মিটার দূরে বি বিন্দুতে এসে গাড়িটি থেমে গেছে। এখন যেহেতু বি বিন্দুতে গাড়িটি থেমে গেছে, তো আমরা চাইলে কিন্তু এখানে কাজশক্তির উপপাদ্য ব্যবহার করতে পারবো। কীভাবে পারবো একটু দেখো। এটা হচ্ছে এখানে আদি গতিশক্তি আছে, শেষ গতিশক্তি 0, এখানে একটা সরণের মান দেওয়া আছে 40 মিটার। শুধু বলটা নাই, এখন প্রশ্নে কী চাইছে একটু দেখি আমরা। গাড়িটি থামাতিকৃত কাজের পরিমাণ কত? এখন গাড়িটি থামাতিকৃত কাজের পরিমাণ হবে, দেখো ডব্লিউ ইকুয়াল টু কাজ। কেন আমরা কাজশক্তির উপপাদ্য ব্যবহার করলাম একটু চিন্তা করো, যে তার দুইটা গতিশক্তি আছে, আদি গতিশক্তি, শেষ গতিশক্তি, বাধাদানকারী বল আছে এবং সরণের মান দেওয়া আছে। অতএব দেখো এখানে শেষ গতিশক্তি কিন্তু 0, যেহেতু গাড়িটা থেমে গেছে, শেষ বেগ 0, এখানে দেখো 0 হয়ে গেছে। এবং আদি গতিশক্তি, আদি বেগ কিন্তু দেখো এখানে এই যে এখানে দেখো 16 মিটার পার সেকেন্ড দেওয়া আছে এখানে। ওকে, তো আমরা দেখো এইখানে বর এম 500 কেজি, এই যে এই উদ্দীপকের এখানে দেওয়া আছে বর 500 কেজি। তো আমরা যদি বরটা বসিয়ে দিই এবং ব্যাগ বসিয়ে দিই, এখানে কাজটা মাইনাস আসছে। এই কথার অর্থ হচ্ছে যে এখানে বাধাদানকারী বল দ্বারা কাজ হয়েছে, অথবা বল যেদিকে কাজ করে সরণ তার উল্টা দিকে হওয়াতে এখানে ঋণাত্মক কাজ সম্পাদিত হয়েছে। সে যাই হোক, পরে আমরা আরেকটা কোশ্চেন দেখি, গাড়িটি থামাতে ব্রেকজনিত বলের মান কত? এই কোশ্চেনটা কিন্তু আগের মতোই হবে, কাজশক্তির উপপাদ্য প্রয়োগ করে করব। কেন করব? কারণ এখানে শেষ গতিশক্তি এবং আদি গতিশক্তি অর্থাৎ গতিশক্তির পরিবর্তন আছে, সরণ দেওয়া আছে, আমরা চাইলেই কিন্তু এফ বের করতে পারি। এটা 0, কারণ তার শেষ বেগ 0, থেমে গেছে গাড়িটা, আদি বেগ আছে, মাইনাস আছে, এই মাইনাসটা আমি অ্যাভয়েড করলেও পারতাম, অর্থাৎ আমি ইচ্ছা করলে বড় গতিশক্তি মাইনাস ছোটো গতিশক্তি লিখতে পারতাম, কোনো অসুবিধা নেই। এখানে মূলত এই যে এফ দ্বারা বলের প্রকৃতি বোঝায়, এই এফের যে মাইনাসটা আছে সেটা দ্বারা বোঝায় যে এটা বাধাদানকারী বল। ওকে, দেখো আমরা পরে আরেকটা উদ্দীপক লিখে রেখেছি এখানে, একটু ব্যতিক্রম ছিল, এরকম সমস্যা প্রায়ই দেখা যায় মেডিজিতে অথবা বিভিন্ন কোশ্চেনগুলোতে, যে হেলানো তল দিয়ে একটি গাড়ি নিচে নামতেছে। এটার যদিও একটা বিশদ আলোচনা ছিল, সেটা আসলে এখন করা সম্ভব নয়। তো আমরা একটু দেখি যে এই হেলানো তল দিয়ে নামার সময় গাড়িটাকে ব্রেক করা হয়েছে। ব্রেক করার পরে কিন্তু গাড়িটা দেখো এই এ বিন্দু থেকে, দেখো এই যে বি বিন্দু, এই এ বিন্দু থেকে এই বি বিন্দুতে আসার পরে গাড়িটা কিন্তু থেমে গেছে। ওকে, গাড়ির কোণটা দেখো, হেলানো কোণটা হচ্ছে 30 ডিগ্রি, এবং এইটার যে উচ্চতা দেওয়া আছে সেটা 50 মিটার। এখানে পরিষ্কার লেখা আছে বি বিন্দুতে এসে গাড়িটি থেমে গেছে, বেগজনিত বল কত? তোমাকে এই যে ব্রেক করেছো সেই ব্রেকজনিত বল বের করতে হবে। যেহেতু আদি গতিশক্তি, দেখো এখানে কিন্তু 16 মিটার ব্যাগ দেওয়া আছে, এখানে আদি গতিশক্তি আছে, থেমে গেছে, শেষ গতিশক্তি আছে, সরণ আছে, তুমি চাইলে খুব সহজে ব্রেকজনিত বল বের করতে পারবে। আমরা জানি কাজ ডব্লিউ সমান হচ্ছে হাফ অফ এমবি স্কোয়ার মাইনাস হাফ অফ এমবি নট স্কোয়ার, অর্থাৎ শেষ গতিশক্তি মাইনাস আদি গতিশক্তি। আমি চাইলে এইটাকে, এই যে দেখো এই টপিকটাকে আমি আগে লিখে এটা পরেও লিখতে পারতাম, সেই ক্ষেত্রে আমি মাইনাসটাকে অ্যাভয়েড করতে পারতাম খুব সহজে। আচ্ছা যাই হোক, আমরা জানি ব্রেকজনিত বল দ্বারা কাজের মানটা ঋণাত্মক হয়, এই কারণে আমি এখানে একটা মাইনাস দিয়েছি। আর দেখো এই যে এফ থেকে আমি এম জি সাইন থিটা কেন বিয়োগ করেছি? আসলে আমরা জানি কাজশক্তির উপপাদ্য হচ্ছে বল ইন্টু সরণ কাজ, কার সমান শেষ গতিশক্তি মাইনাস আদি গতিশক্তির সমান। তো এখানে গাড়িটা যখন নিচে নামবে, একটু বলে রাখি, যদিও এইখানে আলোচনার বিষয় না এটা, গাড়িটা যখন হেলানো তলের উপরে থাকবে তখন নিচের দিকে কিন্তু ত্বরণের একটা অংশ কাজ করে, সেটা হচ্ছে জি সাইন থিটা, আর গাড়ির বর হচ্ছে কত? 500। আমরা জানি বলের মান হচ্ছে, অভিকর্ষজ বলের মান হচ্ছে বর ইন্টু ত্বরণ। এখানে বর হচ্ছে কি এম, আর ত্বরণ কত? ত্বরণটা কিন্তু জি না, জি হয়তো কখন অভিকর্ষজ ত্বরণ হইতো যদি খারাপ পথে নিচে নামতো। ওকে, যদি গাড়িটা আমি উপর থেকে শূন্য থেকে ছেড়ে দিতাম তাহলে সেটার উপরে যে বল কাজ করতো সেটা ছিল কিন্তু শুধু এমজি। এখানে খেয়াল করো, শুধু এমজি কখন হইতো? যদি গাড়িটাকে আমি খাড়া ছেড়ে দিতাম, হেলিকপ্টার থেকে ছেড়ে দিতাম, তাহলে হইতো এমজি। যেহেতু এটা হেলানো তল দিয়ে নামতেছে, আমি তোমাকে আবারও বলি, যত জায়গায় যত অঙ্ক আছে যদি উপাংশ বের করতে যাও তাহলে অবশ্যই যার উপাংশ বের করবে, যেমন এখানে আমি অভিকর্ষজ বলের উপাংশ বের করতেছি, অভিকর্ষজ বল হচ্ছে এমজি, এটাকে যদি সাইন দ্বারা গুণ করি তাহলে একটা উপাংশ পাওয়া যাবে, কস দ্বারা গুণ করলে আরেকটা উপাংশ পাওয়া যাবে। কখন তুমি সাইন দ্বারা গুণ করবে? যদি এরকম নিচে কোণ থাকে তাহলে সব ক্ষেত্রে তুমি অভিকর্ষজ বলের উপাংশ, অভিকর্ষজ ত্বরণের উপাংশ, এই ক্ষেত্রে তুমি সাইন দ্বারা গুণ করবে। ওকে, তাহলে কিন্তু টেকনিক্যালি অঙ্কটা তাড়াতাড়ি হয়ে যাবে, না বুঝলেও তোমার অঙ্কটা হবে। এখন কেন মাইনাস করা হয়েছে দেখো, এই যে গাড়িটাকে যখন ব্রেক করা হবে, গাড়িটার কিন্তু যে ব্রেকজনিত বল সেটা কিন্তু উপরের দিকে কাজ করবে, আর গাড়ির যে ওজন আছে এমজি সাইন থিটা, এটা একটু দেখি আমরা, এমজি সাইন থিটা একটু দেখো, এই যে এমজি সাইন থিটা এটা কাজ করবে নিচের দিকে, আর ব্রেকজনিত বলটা কাজ করবে উপরের দিকে। যে কোনো গাড়িতে যদি ব্রেক করো তো এই ব্রেকটা কিন্তু গাড়ির চাকাকে ধরে রাখে, এবং সেটা হচ্ছে গতির বিপরীতে কাজ করে। তো এফ থেকে কিন্তু এই যে এমজি সাইন থিটা, এটাও একটা বল, ওজন, এটা বাদ যাবে কেন? যেহেতু এরা বিপরীত দিকে ক্রিয়া করতেছে। ভেক্টরের নিয়ম থেকে আমরা জানি বিপরীত দিকে দুইটা ভেক্টর কাজ করলে লব্ধি বের করার নিয়ম হচ্ছে যে এদেরকে বিয়োগ করতে হয়। তাহলে এফ মাইনাস এমজি সাইন থিটা, অর্থাৎ এফ থেকে কিছু বল গাড়ির ওজনের উপাংশের
কারণে নষ্ট হয়ে যাবে। নষ্ট হওয়ার পরে যে অবশিষ্ট বল থাকবে সেই বল আর সরণের গুণফলকে কাজ বলে, ইকুয়াল টু হবে গতিশক্তির পরিবর্তন। ই মাইনাস, দেখো এখানে একটু যে এই যে একটা মাইনাস আছে, মাইনাসটা দিয়েছি কেন আবার বলে দিই। সেই কাজটা হচ্ছে আসলে অভিকর্ষ, আমাদের যে বেগজনিত বল আছে বলের দ্বারা কাজ, এবং বল যেদিকে সরণ তার উল্টা দিকে হয়, এই কারণে এই কাজটা হচ্ছে মাইনাস। এই মাইনাসটাকে আমি এই মাইনাস দ্বারা অ্যাভয়েড করে দিব। ওকে, আর আমি চাইলে কিন্তু এই সমাধানটা আরও সহজে করতে পারতাম, শেষ গতিশক্তি মাইনাস আদি গতিশক্তি। এটা না করে আমি এই গতিশক্তিটা আগে লিখে দিলেই কিন্তু এই মাইনাসটা না দিলেও অঙ্কটা হয়ে যেত। আচ্ছা যাই হোক, দেখো আমি এখানে কি করেছি, দেখো এই যে এসটা কিন্তু আসলে এই যে এটা নিচে চলে যাবে। তারপরে দেখো যেহেতু এটা মাইনাস আছে, এই মাইনাসের সাথে এই মাইনাস উঠে গেছে, আর এই যে mg sin থিটা এটা কিন্তু ওই পাশে গেলে এই রাশিটার সাথে যোগ হবে। তো এই কাজটা আমি খুব সংক্ষেপে এখানে করে রেখেছি যে হাফ অফ mb স্কোয়ার বি নট স্কোয়ার বাই এস প্লাস mg sin থিটা। মাইনাসটা কোথায় গেছে আবার বলি, ও মাইনাসটা এই পাশে যে মাইনাসটা দিয়েছিলাম সেটার সাথে কাটা গেছে, এফ এর মান কিন্তু খুব সহজে বের হয়ে গেছে। আচ্ছা যাই হোক, দেখো আরেকটা কোশ্চেনে আমরা যাই। এখানে একটা পেরেক আঁকা আছে, এখানেও কারশক্তির উপপাদ্য ব্যবহার করা হবে যে পেরেকের তল স্পর্শ করার মুহূর্তে বস্তুটির ব্যাগ কত ছিল, সেটা আমরা পেরেকটির গড় প্রতিরোধকারী বলের মান কত। অর্থাৎ এখানে যদি উপর থেকে একটা বস্তু পড়ে তাহলে এখানে আসার সময় একটা গতিশক্তি থাকবে, এবং পেরেকটা যখন মাটির নিচে ডেবে যাবে তখন কিন্তু এই বস্তুটা থেমে যাবে, এখানে কিন্তু গতিশক্তি জিরো হয়ে যাবে। অতএব এখানে ব্যাগের একটা পরিবর্তন আছে, হ্যাঁ, এবং সরণ আছে, এবং পেরেক যখন মাটিতে ডাববে তখন কিন্তু একটা বাধাদানকারী বল আছে। অতএব আমরা কারশক্তির উপপাদ্য ব্যবহার করতে পারবো। তো শুরুতে আমরা দেখবো এই যে 5 কেজি পরের বস্তু পেরেকের তলে যখন পড়ে তখন এই মুহূর্তে তার ব্যাগ কত, কারণ এই মুহূর্তে আমার গতিশক্তি লাগবে। যেহেতু খারাপ পথে নিচে নামছে এই কারণে আমরা লিখবো বি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2gh। এখান থেকে আমি বি স্কোয়ার মান পেয়ে গেছি এবং গতিশক্তি খুব সহজে পেয়ে যাব। দেখো কাজ সমান আমরা জানি শেষ গতিশক্তি মাইনাস আদি গতিশক্তি। তো এখানে এইটাকে আমি বড় ধরেছি, এটা 0, আসলে এখানে একটু উল্টো হয়ে গেছে। আচ্ছা যাই হোক, দেখো এখানে এটাকে আমি 0 ধরে ফেলেছি, যে শেষ গতিশক্তিটা আদি গতিশক্তিটা এখান থেকে যদি হিসাব করি আসলে মান সব ঠিকই থাকবে, অসুবিধা নেই। এখানের গতিশক্তিটাকে আমি ধরেছি আদি গতিশক্তি, এখানে থামা অবস্থায় ছিল, আর এখানের গতিশক্তি শেষ গতিশক্তি ধরেছি। এখানে যে গতিশক্তির পরিবর্তন হবে সেইটুকুর বিনিময়ে কিন্তু পেরেকটা মাটিতে ডেবে যাবে এবং কাজ হবে। ওকে, আচ্ছা যাই হোক, দেখো এখান থেকে আমরা এফ এর মান বের করতে পেরেছি। তারপরে আরেকটা কোশ্চেন দেখি যে 10 গ্রাম বরের একটি মার্বেল 9 মিটার পার সেকেন্ড বেগে একটি দেয়ালকে আঘাত করে দেয়ালের প্রতিরোধকারী বলের মান কত। মান দেওয়া আছে 3 নিউটন, মার্বেলটি দেওয়ালে ঢুকতে পারবে কিনা। আচ্ছা এরকম কোশ্চেন আমাদের মেডিজিতে আছে, এটা খুব সহজে দেখাচ্ছি যে এই ক্ষেত্রে আমরা কারশক্তির উপপাদ্য ব্যবহার করব। যেহেতু প্রতিরোধকারী বলের মান দেওয়া আছে 3 নিউটন এবং ঢুকতে পারবে কিনা মানে স্মরণ হবে কিনা, এস আছে কিনা এটা দেখব। আর সেই ক্ষেত্রে যেহেতু ওয়ালের ভিতরে ঢুকার পরে কিন্তু সে থেমে যায়, এই কারণে একটা গতিশক্তি 0 হবে। এই কারণে ওই গতিশক্তি আমি লিখিনি, সরাসরি লিখেছি কাজ ইকুয়াল টু হচ্ছে গতিশক্তির পরিবর্তন, যেহেতু একটা 0 এই কারণে এটা বাদ। এফ এর সমান হাফ অফ এম বি স্কোয়ার, এখান থেকে তুমি এস বের করে ফেলবে। দেখো আমাদের লাস্ট সৃজনশীল, এইটার পরে আর আলোচনা করার আসলে সময় নেই, দীর্ঘায়িত হয়ে যাচ্ছে লেকচারটি। দেখো এটা একটু গুরুত্বপূর্ণ লেকচার, একটু মনোযোগ দিয়ে সৃজনশীলটি দেখো যে 100 কেজি বড়ের একটি বস্তু স্লাইডিং রিটের এ বিন্দু হতে 10 মিটার পার সেকেন্ড বেগে চিত্রের ন্যায় প্রদর্শিত আঁকাবাঁকা পথে চলছে এবং ডি পথের বাধাদানকারী বল দেওয়া আছে। একটু চিত্রটা একটু খেয়াল করো, এই যে ডি থেকে ই পর্যন্ত বাধাদানকারী বল আছে, কিন্তু এই এ থেকে দেখো বি সি ডি পর্যন্ত কিন্তু কোনো বল নেই, এটা ঘর্ষণহীন পথ। ওকে, এই ঘর্ষণহীন পথ থাকলে কি হয় তোমরা আগে শুনেছো যে যেটা হয় এ থেকে এই যে সোজা এখানে নামলে ব্যাগ যা হবে বি বিন্দুর ব্যাগও তাই হবে। ওকে, আবার বি থেকে সি এবং ডি এগুলো ঘর্ষণহীন পথ। আসলে একটু দেখি কোশ্চেনে কী চাওয়া হয়েছে। আসলে এ বি সি ডি বিন্দুতে গতিশক্তি কত, এতগুলো গতিশক্তি চাওয়ার উদ্দেশ্য হয়েছে তোমাকে বুঝানো কীভাবে বের করতে হয়। এ বিন্দুতে যেহেতু ব্যাগ দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড, গতিশক্তি হচ্ছে হাফ অফ এম বি স্কোয়ার। শেষ। এখন আসলে বি বিন্দুতে গতিশক্তি কত, তুমি চাইলে দেখো এটা হেলানো পথ, হেলানো পথে কিন্তু ব্যাগ বের করতে হলে আলাদাভাবে এ বের করতে হয়। এখানে কিন্তু কোনো কোণটন দেওয়া নাই, এ বের করার কোনো পদ্ধতি নাই। আবার এই হেলানো পথের দৈর্ঘ্যও লাগে এবং এটা সুষমভাবে হেলানো না, আঁকাবাঁকা আছে, অতএব এই পথের দৈর্ঘ্য বের করা খুব কঠিন। তাহলে আমরা কি করব, এক্ষেত্রে এই বি বিন্দুর ব্যাগ বের করতে হলে আসলে আমরা যে কাজটা করব, এ থেকে এই যে সোজা পথে দেখো এখানে এসেছে, এই সোজা পথের ব্যাগ বের করলেই কিন্তু আমার বি এর ব্যাগ হয়ে যাবে। অর্থাৎ এই বিন্দুর গতিশক্তি আর বি এর গতিশক্তির মধ্যে কোনো পার্থক্য নেই এবং ব্যাগও সমান হবে। অতএব এটা আমরা জানি সোজা পথে ব্যাগ বের করার সমীকরণ হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2gh। জি এর মান জানো, এইচ এর মান হচ্ছে দেওয়া আছে পরিষ্কার 20 মিটার, এই মানটা বসালে আমরা পাবো এবং গতিশক্তি পেয়ে যাব।
এখন আসলে দেখি সি বিন্দুতে কীভাবে বের করবে। আসলে তুমি যদি চিন্তা করো, এ বিন্দু রয়েছে ভূমি থেকে 20 মিটার উপরে, সি আছে 10 মিটার উপরে। যেহেতু এটা ঘর্ষণহীন পথ, এখানে শক্তির কোনো অপচয় হবে না। তো এ থেকে সিতে আসা আমি চিন্তা করতে পারি বি বাদ দিয়ে। যদি আসে তাহলে এই যে আমি যদি এইভাবে একটা চিত্র এঁকে দিই, অর্থাৎ এইখানের ব্যাগ যা হবে সি বিন্দুর ব্যাগও কিন্তু সেম হবে। ওকে, তাহলে এখানে কত মিটার উপরে আছে দেখো, পুরোটা হচ্ছে 20 মিটার, সি এর উচ্চতা হচ্ছে 10 মিটার, 20 থেকে যদি 10 বাদ দিই তাহলে 10 মিটার থাকে। এবং আমি খুব সহজে কিন্তু এই যে এই সমীকরণ ব্যবহার করে বি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2g এইচ এর মান কিন্তু 10 ব্যবহার করতে হবে। বসালে তুমি সি বিন্দুতে ব্যাগ পেয়ে যাবে, এই যে সি বিন্দুর ব্যাগ পেয়ে যাবে। এখন গতিশক্তিও পাবে খুব সহজে আশা করি। তারপরে দেখো এখানে আমি যদি আরেকটা বিকল্প ব্যবস্থা লিখে রেখেছি, বি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার মাইনাস 2gh। এটার অর্থ হচ্ছে তুমি যদি এই যে বি বিন্দুটা আছে এটার ব্যাগ আদি ব্যাগ ধরো, আর যেহেতু ঘর্ষণহীন পথ এটা, তাহলে সোজা এখান থেকে এখানে সিতে উঠলে যে ব্যাগ হবে এইখান থেকে এইখানে আসলে ব্যাগ কিন্তু সেম হবে। আচ্ছা, সেই ক্ষেত্রে তুমি দেখো বি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার মাইনাস 2gh দিয়েও কিন্তু অঙ্ক করতে হবে। সেই ক্ষেত্রে ইউর মান দেওয়া আছে, বি বিন্দুর ব্যাগ আগে বের করে নিতে হবে, তারপর এই সমীকরণ ব্যবহার করে ব্যাগ বের করে তুমি গতিশক্তি পাবে। এখন প্রশ্ন হচ্ছে এই ডি বিন্দুতে ব্যাগ কত। ডি মাটি থেকে 3 মিটার উপরে আছে, দেখো মাটি থেকে 3 মিটার উপরে আছে। আর যেহেতু এটা 3 মিটার, তুমি যদি দেখো পুরোটা হচ্ছে কয় মিটার, 20 মিটার। আমি 20 থেকে যদি 3 বাদ দিই তাহলে এই যে ডি বিন্দু আছে এটার দূরত্ব হবে কিন্তু এ থেকে 17 মিটার। এবং আমি যেহেতু এটা নিচের দিকে নামতেছে, 17 মিটার নিচে আছে ডি বিন্দু। দেখো এই যে কোশ্চেনটা, এখানে আমি কিন্তু ডি বিন্দুর ব্যাগ বের করে দেখিয়েছি যে ইউ স্কয়ার প্লাস 2gh। এখানে তুমি সকল মান বসানোর পরে তুমি ডি বিন্দুর ব্যাগ পাবে। আচ্ছা, যে কোশ্চেনটা 4 নম্বরে আছে, ডি ইকুয়াল টু 50 মিটার হলে, অর্থাৎ দেখো এখানে এই যে ডি থেকে ই এর দূরত্ব 50 মিটার, এবং এই পথে কিন্তু একটি ঘর্ষণ বল আছে, যে ঘর্ষণ বল বাধাদানকারী বল দেওয়া আছে 588 নিউটন। যেহেতু বাধাদানকারী বল আছে এবং সরণের কথা বলা আছে, তাহলে বল ইন্টু সরণ আমরা জানি কাজ, এবং এই ক্ষেত্রে বাধাদানকারী বল থাকার কারণে কিন্তু ব্যাগের পরিবর্তন হবে। অর্থাৎ তুমি ডি বিন্দুতে যে ব্যাগটা পেয়েছি আমরা, দেখো এখানে 20.81 মিটার, এই ডি বিন্দুর ব্যাগ এই যে 20.81 মিটার কিন্তু থাকবে না, এদিকে যতই যাবে ই এর দিকে বাধাদানকারী বল থাকার কারণে তার ব্যাগ আস্তে আস্তে কমবে, অর্থাৎ গতিশক্তির পরিবর্তন হবে। অতএব এই ক্ষেত্রে আমরা কাজ শক্তির উপপাদ্য ব্যবহার করতে পারবো। সমীকরণটা কি আমরা জানি যে বল ইন্টু সরণ হচ্ছে কাজ ইকুয়াল টু হচ্ছে গতিশক্তির পরিবর্তন। তো একটা গতিশক্তি কেন লিখেছি, কারণ এটা যখন থেমে যাবে শেষ বিন্দুতে গিয়ে তখন কিন্তু গতিশক্তি জিরো হয়ে যাবে। তো একটা গতিশক্তি জিরো থাকার কারণে আমি লিখছি এফ ইজ ইকুয়াল টু হাফ অফ এম বি স্কোয়ার। তো এখান থেকে এটা হচ্ছে এস, দেখো তো এস সমান হচ্ছে হাফ অফ এম বি স্কোয়ার বাই এফ। এখন সবগুলো মান বসালে আমরা এস পাবো। এস পাওয়ার পরে আমরা বলে দিব যে এটা যদি 50-এর কম হয় তাহলে বলবো এই বিন্দুতে পৌঁছাতে পারবে না। এই সমাধানটুকু তোমরা করে নেবে। যাই হোক, আজকে আমাদের লেকচার এই পর্যন্তই। তোমরা সবাই সুস্থ থাকো, বাসায় থাকো, এবং খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করো, সেটা তোমাদের একটা সুযোগ। আল্লাহ হাফিজ।